শরীরের নিচের অংশে বা পায়ে গুলি না করে আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশ্যে বুকের উপরে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পুলিশ বাহিনীর যত সদস্য উপস্থিত ছিল তারা বাংলাদেশে একজন পুলিশ ছাড়া সবাইকে সতর্ক দিতে হবে, কারণ একজন পুলিশ অফিসার প্রতিবাদ করে রিজাইন করেছিলেন, আর বাকি সবাই সরকারের এই পরিকল্পনার সাথে একমত পোষণ করেই চাকরি করেছেন। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। শুনলেন আপনারা এই আইজিপির বক্তব্যটা শুনলেন, তাই না? এবং এই চিফ প্রসিকিউটর ওনার বক্তব্য শুনলেন যে 2 জন বাদ দিয়ে আর 2 লক্ষ পুলিশের সাজা হতে হবে। তাহলে পুলিশ গণহত্যার বিচার করবে কে? আরে আপনাদের সমন্বয়কে তো স্বীকার করে যে আমি নিজে পুলিশের গায়ে হাত তুলছি, কি করে নাই? মিথ্যা বলবেন? অস্বীকার করতে পারবেন? তাহলে দেখুন এই ভিডিওটা। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। দেখলেন আপনারা, এরা বর্তমান নিজেরাই স্বীকার করে, মানে একদিক দিয়া এদের অভিভাবক যে বা যারা আছে এরা মনে করেন গণমাধ্যমের সাক্ষাৎকারে বলে যে সব কটা পুলিশের সাজা হতে হবে, সবাইকে আইনের আওতায় আনবে এরা। আর উল্টো দিকে এই সমন্বয়করা যারা নাকি বলে যে আমি নিজে পুলিশের গায়ে হাত দিছি, শেখ হাসিনা আসলে তো আমার ফাঁসি হবে নিশ্চিত। হ্যাঁ, অবশ্যই হবে, তুমি আইন নিজের হাতে তুলে নিছো। তো এখন মানে সমন্বয়কারীরা একদিকে মনে করেন প্রকাশ করে যে আমরা হ্যাঁ এগুলা করছি, আর অন্যদিকে আপনার মানে তার যে অভিভাবক মানে যে বা যারা তারা বলতেছে যে পুলিশের আপনার বিচার হবে, সবার নাকি বিচার হবে। তাহলে 5 আগস্টের যে পুলিশ গণহত্যা করছে, থানা লুটপাট করছে, এগুলো কি অস্বীকার করতে পারবেন? এগুলোর কি বিচার হবে না বাংলাদেশে? নাকি বিচার হবে না? কোনটা? আরে পুলিশের যে আইজিপি উনি তো নিজে পর্যন্ত বলছে, কি বলে নাই যে বাংলাদেশে 5 আগস্টে আপনার কোঠা আন্দোলন এটা ছিল না, নাকি বলে নাই? আসুন আমরা তাহলে শুনে আসি তার মুখ থেকেই। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যে যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85 অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলো, ওপেন গোলাগুলো। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ, আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন
যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে গার্ড করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। আপনারা শুনলেন, দেখলেনও, বুঝলেনও। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের আইন কানুনের অবস্থা। এখন কথা হচ্ছে যে এই যে আপনার চিফ প্রসিকিউটর উনি যে বললেন যে সাংবাদিক সম্মেলনে যে প্রত্যেকটা পুলিশের বিচারের আপনার হতে হবে, তাহলে আমি বলতে চাই যে 5 আগস্টে যে পুলিশ গণহত্যা হইলো এটার বিচার কে করবে বলেন তো? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনারা গঠন করছেন, কি বলে আপনার জাতিসংঘ থেকেও তো বলছে যে বাংলাদেশে যত পুলিশ গণহত্যা হয়েছে সবার একটা লিস্ট করার জন্য। কই আপনারা লিস্ট করছেন? কেন আপনারা লিস্ট করলেন না? কেন করলেন না? আরে আপনাদের সন্তানেরা তো বলে যে তারা পুলিশ গণহত্যা করছে, তারা নিজেরাই মুখ থেকে মনে করে স্বীকার করতেছে, মেট্রো রেল পুরাই দিতেছে। বাংলাদেশ সংবিধানে কিগুলো আছে বলেন তো? সংবিধানে কি আছে যে আপনি পুলিশকে মাইরা আবার সেই পুলিশের উপরেই আপনারা মনে করেন সমস্ত দায়ভার চাপিয়ে দিবেন? কি আছে? কি আমাদের সংবিধানে কি আছে বলেন? কি আছে? একটা পুলিশের হাতে অস্ত্র কেন দেয়? আপনি যদি পুলিশকে অ্যাটাক করতে চান, মানে পুলিশ আপনাকে ফার্স্টে মানে ভালোভাবে আপনাকে বোঝাবে, ডিফেন্স করবে। যখন নাকি পুলিশের জানের উপরে আপনি আক্রমণ করবেন, তখন আমাদের বাংলাদেশে বড় বড় অক্ষর দিয়ে লেখা আছে যে পুলিশ তার নিজের জীবন বাঁচানোর সুবিধার্থে বা নিজের সেফটিকে আপনার করার জন্য তিনি ফায়ার করতে পারবে, তিনি গুলি চালাতে পারবে। পারবে কি না? এখন কথা হচ্ছে আপনার ওই সন্তান মানে সমন্বয়ক তিনি বলল যে আমি নিজে পুলিশের গায়ে হাত তুলছি, তাহলে তিনি যদি পুলিশের গায়ে হাত তোলে পুলিশ কি তার মানে যান বাঁচাবে না? তার যান বাঁচানোর জন্য তিনি কি পদক্ষেপ নিবে না? এটা কি ভুল বলেন তো? আচ্ছা, যে বা যারা এগুলা ঘটাইছে তাদেরকে আপনারা সুষ্ঠু একটা বিচারের আওতায় আনেন না। আপনাদের কি করতে হবে? সমন্বয়করা কে কি করলো, এই আন্দোলনকারীরা কে কি করলো এটা দেখার বিষয় না। পুলিশকে সবচাইতে বড় আপনারা সন্ত্রাসী বানাই দিলেন, বর্তমান পুলিশের ক্ষমতা আপনারা কেড়ে নিলেন। যদি পুলিশ কোনো আপনার দেশের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে কোনো পদক্ষেপ নিতে যায় আপনাদের এই সমন্বয়কদের এগেনস্টে, তাহলে সমন্বয়করা কি বলে? এইভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে মুখের সামনে নিয়ে তারা প্রতিবাদ করে। কি প্রতিবাদ করে? যে তোর মতো পুলিশ আমার ভাইয়েরে মারছে, আবু সাইদকে মারছে। আবু সাইদের ভাইয়ের বক্তব্য শুনেন নাই? শুনেন নাই যে সার্জিস আর হাসনাত 2 নাম্বারই করছে, বাটপারি করছে না? শুনেন নাই? কোনটা? বাদ দেন, এগুলো না যথেষ্ট হয়েছে, এগুলো বাদ দেন। বর্তমান আপনারা যে দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করছেন বা বর্তমান চলমান বা চলাইতেছেন, এগুলোরও কিন্তু একদিন না একদিন বাংলার মাটিতে অবশ্যই আপনাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। তাই আমি দিন শেষে একটা কথা বলবো যে নিরহ পুলিশ অফিসারদের ছাড় দেন ভাই, প্লিজ। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষেরকে একটু জানের নিরাপত্তা দেন, তাদের জীবিকা অর্জন করার জন্য আপনারা একটু নিরাপত্তা দেন, বাংলাদেশটাকে চাঁদামুক্ত করেন, দুর্নীতিমুক্ত করেন, ভালো ভালো দিকে এগিয়ে যাক। কেমন? আপনারা যদি এই ধরনের নৈরাত্য সৃষ্টি করেন আর অবিচার আপনারা প্রতিনিয়ত করে যান, তাহলে আপনাদেরও কাঠগড়ায় একদিন না একদিন দাঁড়াতে হবে ভাই। কেমন? আমার আসলে আর কিছু বলার নেই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।